হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি মেট ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোই চলছে। তো সেকেন্ড সেমিস্টার ফাইনালি আমরা স্টার্ট করলাম আর শুরু করলাম জৈব রসায়ন বা অর্গ্যানিক কেমিস্ট্রি দিয়ে। আমাদের কেমিস্ট্রি একটা ব্যাপক অংশ জুড়ে রয়েছে অর্গ্যানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন। এই জৈব রসায়নের ব্যাপক উপযোগিতা বা ব্যাপক তার ব্যবহারিক প্রয়োগ এই অর্গ্যানিক কেমিস্ট্রিকে কেমিস্ট্রি থেকে সম্পূর্ণ আলাদা করে নতুন একটা রূপে বা নতুনভাবে স্টাডি করতে সাহায্য করেছে। অর্থাৎ আমরা বলতে পারি অর্গ্যানিক কেমিস্ট্রি হলো কেমিস্ট্রির একটা ব্রাঞ্চ যেখানে বিপুল সংখ্যক আমরা অ্যাপ্লিকেশন লক্ষ্য করব। তাহলে চলো অর্গ্যানিক কেমিস্ট্রি শুরু করা যাক। তবে শুরু করার আগে বলে রাখি, অর্গ্যানিক কেমিস্ট্রি এমন একটা বিষয় যেখানে আমরা যখন রিয়াকশানগুলো দেখব, স্ট্রাকচারগুলো দেখলে খুব সিম্পল মনে হবে, তবে সেগুলো মনে রাখা যখন আমরা প্র্যাকটিস করব বা যখন লিখতে থাকব অনেকটা আমাদের কাছে টিপিক্যাল হয়ে যায়। তার কারণ হচ্ছে শুধুমাত্র প্র্যাকটিসের অভাব এবং বেস কনসেপ্ট। তো আমি একদম তোমাদের বেস রুট থেকে মানে একদম গ্রাস রুট থেকে স্টার্ট করব। প্রত্যেকটা ক্লাস খুব ইম্পর্টেন্ট, অবশ্যই ক্লাসগুলো দেখতে থাকবে, তাহলে তোমাদের দেখবে ফাইনালি অর্গ্যানিক কেমিস্ট্রি ইজি মনে হবে, না হলে দেখবে অর্গ্যানিক কেমিস্ট্রি অনেক বেশি টাফ মনে হবে। আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক অর্গ্যানিক কেমিস্ট্রি। তবে অর্গ্যানিক কেমিস্ট্রির একটা পোর্শন রয়েছে জেনারেল অর্গ্যানিক কেমিস্ট্রি। এইটা হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রির সব থেকে ভাইটাল একটা জায়গা, কারণ পরবর্তীকালে যখন আমরা কোনো কম্পাউন্ড রিয়াকশান বা কম্পাউন্ড ফরমেশন দেখব, তার জন্য তার রিয়াকশান মেকানিজম বা ক্রিয়া কৌশল জানা খুব প্রয়োজন। বা কোনো রিয়াকশান কিভাবে কোনো রিয়াকশান কিভাবে প্রসিড করছে, মানে কোনো রিয়াকশান কিভাবে সংঘটিত হচ্ছে, রিয়াক্ট্যান্ট থেকে কিভাবে প্রোডাক্ট তৈরি হচ্ছে, বা একটা প্রোডাক্ট থেকে কিভাবে অন্য কোনো প্রোডাক্ট তৈরি হচ্ছে। তো অর্গ্যানিক কেমিস্ট্রি, জেনারেল অর্গ্যানিক কেমিস্ট্রি এই পোর্শন খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা দেখব যে অর্গ্যানিক কেমিস্ট্রির এত বিপুল প্রয়োগ রয়েছে এবং এত বিপুল জৈব যৌগের অর্গ্যানিক কম্পাউন্ডের আমরা পরিচয় পাবো পরে পরে। তো তাদের সহজে যদি মনে রাখতে হয়, সেখানে আমাদের কিছু টেকনিক ফলো করতে হয়, যেটাকে আমরা বলি রিয়াকশন মেকানিজম। বা রিয়াকশন মেকানিজম পরে আসবে, কিন্তু তার আগে আমাদের জানতে হবে নোমেনক্লেচার, মানে অর্গ্যানিক যে কম্পাউন্ডগুলো তার কি নাম রয়েছে, তার আইইউপিএসি নেম কি হবে, কিছু কিছু কম্পাউন্ড যাদের পেট নেম বা ইউজফুল নেম মানে সাধারণ নাম কি হবে, এই জিনিসগুলো, এই বিষয়গুলো, সমাবয়বতা কি বা আইসোমার কি, হোমোলোগাস সিরিজ কি, ক্যাটিনেশন ধর্ম কি, প্রভৃতি প্রচুর সংখ্যক জিনিস রয়েছে যেগুলো আমাদের মনে রাখতে হবে স্টেপ বাই স্টেপ। তাই আজকের আমি একদম গ্রাসরুট থেকে শুরু করব, আর তোমরাও চাইবো ডে 1 থেকে অর্গ্যানিক ক্লাসগুলো অ্যাটেন্ড করো। তাহলে চলো শুরু করা যাক অর্গ্যানিক কেমিস্ট্রি কি রয়েছে, একদম স্টার্টিং ক্লাস। ফার্স্ট, জৈব যৌগ কি, জৈব যৌগ অর অর্গ্যানিক কেমিস্ট্রি। বেসিক্যালি এই যে অর্গ্যানিক টার্ম এটা দেখতে পাচ্ছ, অর্গ্যানিক মানে তোমরা বুঝতেই পারছো অবটেন ফ্রম লিভিং বিইং, অবটেন ফ্রম লিভিং বিইং মানে কোনো জীব থেকে যে সমস্ত যৌগ পাওয়া যায় তাদের বলা হবে জৈব যৌগ। তো আগে অনেক রকম কিছু কনসেপ্ট ছিল, ভাইটাল ফোর্স থিওরি ছিল, প্রভৃতি ছিল, আর আমি ওগুলো যাচ্ছি না কারণ ওগুলো তোমরা ক্লাস 10-এ পড়েছো। আমি একদম ডিটেলসে ঢুকে যাচ্ছি, তবে ইন্ট্রোডাকশন একটু দিয়ে দিই। মেনলি জৈব যৌগ হলো কার্বনের বিভিন্ন অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই সালফাইড, কার্বনেট প্রভৃতি সায়ানাইড আয়ন যুক্ত অজৈব যৌগগুলি বাদে, মানে এই যে যেগুলো লেখা আছে এখানে অক্সাইড, কার্বন ডাই সালফাইড প্রভৃতি, এই যে যেগুলো রয়েছে এইগুলো বাদে কার্বনের যেসব সমযোজী যৌগ রয়েছে তাদের আমরা বলবো জৈব যৌগ। ঠিক আছে, মানে এইগুলো বাদে, এখানে যেগুলো রয়েছে সেগুলো বাদে। ওকে, তো আর কি কি জৈব যৌগের বৈশিষ্ট্য এখানে লেখা আছে দেখো, কার্বনের ক্যাটিনেশন ধর্ম, সমাবয়বতা বা আইসোমার, এগুলো তোমরা ক্লাস 10-এই পড়েছো। ঠিক আছে, কার্বনের এইসব যৌগগুলোকে বলা হবে জৈব যৌগ। তো প্রথম
1828 খ্রিস্টাব্দে জার্মান রসায়নবিদ হোলার এই একটি জৈব যৌগ তৈরি করেছিলেন যার নাম হচ্ছে ইউরিয়া। ঠিক আছে, এটা আমাদের একটু মনে রাখতে হবে। আর তারপর থেকে আমরা জানলাম কার্বন ঘটিত জৈব যৌগগুলোকে বলা হয় কার্বন ঘটিত যৌগগুলোকে বলা হয় জৈব যৌগ, এবং এই জৈব যৌগের বা কার্বন ঘটিত যৌগের যে রসায়ন সেটাকে বলা হবে জৈব রসায়ন। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম যে জৈব যৌগ বলতে বেসিক্যালি কি বোঝায়? জৈব যৌগ হলো কি কার্বনের যৌগ। মানে প্রথমে কি ছিল যে একটা ভ্রান্ত ধারণা ছিল যে কোনো জীব মানে উদ্ভিদ অথবা প্রাণী থেকে যে যৌগগুলো পাওয়া যায় তাদের জৈব যৌগ বলা হয়। কিন্তু পরবর্তীতে যখন বিজ্ঞানী হোলার ল্যাবরেটরিতে যখন প্রিপেয়ার করলেন ইউরিয়া, এটি একটি জৈব যৌগ, তারপর থেকে আরও অনেক বিজ্ঞানী পরপর করে জৈব যৌগ প্রিপারেশন করতে শুরু করলেন। ঠিক আছে, তো তারপর থেকে এই কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেল যে জৈব যৌগ বললে সেই সমস্ত যৌগগুলোকে বলা হবে যেখানে কার্বন কম্পালসারি থাকবে। ঠিক আছে, তাহলে জৈব যৌগ কি এটা আমরা একটু জানলাম। এইবার আসি এই জৈব যৌগ মানে কার্বনের যৌগ। তো কার্বনের যৌগ জানার আগে কার্বন আমরা জানি কি হয়। কার্বন পর্যায় সারণীতে কত নম্বর শ্রেণীতে আছে? গ্রুপ নাম্বার 14। ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s2 2p2, সিম্পল। ঠিক আছে, তো দেখলাম তাহলে গ্রুপ নাম্বার 14 ইলেকট্রনিক কনফিগারেশন দেখলাম। এইবার আমরা এখান থেকে একটা টার্ম জানবো। দেখো যদি আমরা এটা এক্সপ্লেন করি তো কি দেখতে পাবো? একটা দুটো, অর্থাৎ কার্বনের যে পি অরবিটালে ইলেকট্রন রয়েছে সেগুলো দেখো দুটি ইলেকট্রন কি অবস্থায় রয়েছে? আনপেয়ার্ড, অর্থাৎ অযুগ্ম অবস্থায় রয়েছে। তো এই যে যৌগগুলো এই যে ইলেকট্রনগুলো আনপেয়ার্ড বা অযুগ্ম অবস্থায় রয়েছে, এই অযুগ্ম ইলেকট্রনগুলোই কোনো পরমাণুর বন্ধন গঠনে অংশগ্রহণ করে। তাহলে যেহেতু কার্বনের দুটো অযুগ্ম ইলেকট্রন রয়েছে, তাই হিসেব মতো কার্বনের যোজ্যতা 2 হওয়া উচিত ছিল, কিন্তু দেখা যায় কার্বনের চতুঃসমযোজ্যতা মানে কার্বনের যোজ্যতা কত হয়? 4। তার কারণটা কি? তার কারণ হিসেবে আমরা এই হাইব্রিডাইজেশন তত্ত্ব উল্লেখ করতে পারি। তো কি রয়েছে এই হাইব্রিডাইজেশন তত্ত্ব? দেখো কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন এখানে দেখানো হয়েছে। এটা কি গ্রাউন্ড স্টেট বা ভূমিস্তরে রয়েছে যখন, তারপরে কি হয়? এক্সাইটেড মানে কোনো কারণে যদি শক্তি সংগ্রহ করে বা শোষণ করে তখন কি হয়? এক্সাইটেড হয়ে পড়ে, ইলেকট্রন ট্রান্সফার করে। এই পি থেকে একটা এই এস থেকে একটা ইলেকট্রন পিতে স্থানান্তরিত করে দেয়। এবার দেখো 4টে অযুগ্ম ইলেকট্রন পেয়ে গেলাম, তাই এই কার্বন পরমাণু সমযোজ্যতা বা ভ্যালেন্সি 4 প্রদর্শন করে। ঠিক আছে, তাহলে কার্বনের ভ্যালেন্সি কি দেখলাম? 4 কেন? হাইব্রিডাইজেশন হওয়ার ফলে। এইবার এই হাইব্রিডাইজেশন আমরা পড়ে থাকি কোথায়? রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে। এখানেও আমি একটু ডিসকাস করে দিই। sp3 কেন? এই যে একটা s 3টে p যুক্ত হয়ে বা ওভারল্যাপ হয়ে বা অভিলিপ্ত হয়ে sp3 হাইব্রিডাইজেশন তৈরি করে। এখানে কি হয় দেখো, কি দেখতে পাই? sp2 কেন? এখানে একটা s এবং দুটো p মিলে sp2 সংকরায়ন তৈরি করে। আর একটা এই যে p, এটা কিভাবে রয়েছে? এটি পারপেন্ডিকুলার, তোমরা জানো, মানে পরস্পর লম্বভাবে। কার সঙ্গে লম্বভাবে? এই যে অরবিটাল রয়েছে, এই যে হাইব্রিডাইজড অরবিটাল sp2 এর সঙ্গে লম্বভাবে রয়েছে। আমি পরের স্লাইডে দেখাচ্ছি কিভাবে sp2 এর গঠন, কিভাবে sp3 এর গঠন, কিভাবে sp গঠন রয়েছে। তো এখানে একটু জাস্ট স্ট্রাকচার একটু আলোচনা করে দিচ্ছি। আর sp হলে কি হয়? দুটো অরবিটাল যুক্ত হয়, একটা s আর একটা p। ওকে, তাহলে দেখলাম এখানে আমরা sp3 2 এবং sp। এবার আসি নেক্সট, এই যে সংকরায়ন যেগুলো ওখানে দেখানো হয়েছে সেটা এখানে আলাদা করে আমি দেখালাম।
কি হয়েছে, এই যে দেখো একটা এস এবং তিনটে পি, পি অরবিটালগুলোর শেপ তোমরা জানো ডাম্বেলের মতো দেখতে, ঠিক আছে। তো এইগুলো কি হয়, 1 2 3, একটা এস আর তিনটে পি, একটা এস আর তিনটে পি মিলে হয় sp3, একটা এস তিনটে পি মিলে হয় sp3। এই sp3 অরবিটালের শেপ কেমন হয়, ঠিক এই রকম। এটাকে আমরা বলি টেট্রাহেড্রাল বা সুষম চতুস্তলক। ক্লিয়ার? সুষম চতুস্তলক কেমন দেখতে হয়, ঠিক এই রকম, যে তোমরা দেখতে পাচ্ছ তার সেন্টার বা কেন্দ্রে থাকে কার্বন এবং চারটে যে বাহু, এই চারটে বাহুতে কে থাকে, হাইড্রোজেন। আশা করি বোঝা গেছে। তো এখানে আর একটা কথা বলার, এই যে অরবিটাল তৈরি হলো হাইব্রিডাইজড অরবিটাল, এই হাইব্রিডাইজড অরবিটালে কি দেখা যায়, এই যে এস এবং পি প্রত্যেকের চরিত্র ইন্ডিভিজুয়াল এখানে দেখা যায় না। এই যে sp3 একটা হাইব্রিডাইজড অরবিটাল পাওয়া গেল, এর মধ্যে এস এবং পি মিক্সিং হয়ে আছে, মানে এটা বলতে পারবো না যে এখানে এস আছে এখানে পি আছে, এভাবে বলতে পারবো না। সম্পূর্ণ অংশ জুড়ে এস এবং পি মিশে রয়েছে, ঠিক আছে। তো দেখলাম sp3 হাইব্রিডাইজেশন কেমন হয়, দেখতে কেমন, সেটা আমরা দেখলাম। নেক্সট কি আছে, sp2 হাইব্রিডাইজেশন। sp2 হাইব্রিডাইজেশন হলে কি হয়, একটা এস এবং দুটো পি, এই পি অরবিটালগুলো দেখতে পাচ্ছ এক্স ওয়াই জেড, তিনটে ডিফারেন্ট অ্যাক্সিস। ভালো করে এই অ্যাক্সিসগুলো আমাদের মনে রাখতে হবে। এই প্রত্যেকটা অ্যাক্সিস, এই অ্যাক্সিস এখানে কত অ্যাঙ্গেল করে আছে, 90 ডিগ্রি। আবার এই যে জেড, এ ওয়াই এর সঙ্গে কত অ্যাঙ্গেল করে আছে, 90 ডিগ্রি, বা এক্স এর সঙ্গে কত অ্যাঙ্গেল করে আছে, 90 ডিগ্রি। মানে প্রত্যেকের সঙ্গে 90 ডিগ্রি বা সবাই সবার উপর পারপেন্ডিকুলার বা লম্ব অবস্থায় রয়েছে, ঠিক আছে। তো এখানে দেখো sp2 মানে একটা এস এবং দুটো পি অরবিটাল যুক্ত হয়ে sp2 হাইব্রিডাইজড অরবিটাল উৎপন্ন করে। এই দেখো এখানে দেখতে পাচ্ছ পি, আচ্ছা সরি, এস এবং দুটো পি যুক্ত হয়েছে, কি তৈরি করেছে, sp2। কিভাবে সেগুলো দেখতে হয়, sp2, এই দেখো এই একটা sp2, এই একটা sp2, এই একটা sp2, একটা এস এবং দুটো পি, মোট হলো sp2। কতগুলো অরবিটাল হবে, তিনটে অরবিটাল, এই একটা sp2, এই একটা sp2, এই একটা sp2। এদের অ্যাক্সিসগুলো দেখো, এটা দেখো এক্স অক্ষ বরাবর, এটা দেখো রয়েছে ঠিক ডায়াগোনাল বরাবর, আর এটা দেখো এই ওয়াই অক্ষ বরাবর। এইটা ভালো করে লক্ষ্য করো, এই যে এই অরবিটাল যেটা রয়েছে এটা ওয়াই অথবা জেড এ নেই, ওয়াই অথবা জেড অক্ষ বরাবর নেই, এটা এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুজনের মাঝে একটা তলে রয়েছে। অর্থাৎ দেখতে কেমন হয়, এই রকম, ভালো করে খেয়াল করো, এক্স ওয়াই এবং জেড, জেডের সঙ্গে কেউ নেই, সবাই এরা কোন অক্ষ মিলে আছে, এক্স এবং ওয়াই অক্ষ মিলে আছে। কেমন দেখতে হয়, ঠিক এই রকম, এখানে থাকে কার্বন। আর এই যে আমরা এখানে দেখেছিলাম এই যে পি আনহাইব্রিডাইজড পি যেটা রয়েছে সেটা কিভাবে রয়েছে, সে এখানে এরকম পারপেন্ডিকুলার রয়েছে, এটা হচ্ছে আনহাইব্রিডাইজড পি অরবিটাল। কেমন, এটা হচ্ছে sp2, এটা হচ্ছে sp2, এটা হচ্ছে sp2, আর এইটা হচ্ছে ভ্যাকেন্ট পি অরবিটাল বা আনহাইব্রিডাইজড পি অরবিটাল। আনহাইব্রিডাইজড মানে এটা সংকরায়নে অংশগ্রহণ করেনি। ওকে, তাহলে sp2 দেখলাম কি সমতলীয়, আর sp3 কি দেখলাম টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয়। এবার আসি sp হাইব্রিডাইজেশন। sp হাইব্রিডাইজেশন মানে একটা s এবং একটা p যুক্ত হয়ে sp হাইব্রিডাইজেশন তৈরি করে। কিভাবে হয়েছে দেখো, এই যে s আর p, এই দেখো এইভাবে দেখতে হয়েছে। এটাও sp, সরি এটা একটা sp, দুটো অরবিটাল হবে, এই যে দুটো অরবিটাল, এদের মিক্সিংটা কেমন ভাবে দেখানো হয়েছে, এই যে এইরকম ভাবে, এই অরবিটাল তার এইটা লোব, এই অরবিটাল তার এইটা ছোট লোব, মানে এটা অ্যান্টি বন্ডিং, পরে জানবো আমরা। আর এটা ছোট লোব আর এটা হচ্ছে তার বড় লোব। আর এদের শেপ কেমন হয়, 180 ডিগ্রি। এখানে দেখো আমরা কি জেনেছিলাম, দুটো পি আনহাইব্রিডাইজড
অবস্থায় রয়েছে, মানে দুটো পি সংকরায়নে অংশগ্রহণ করেনি। এখানে যেমন দেখলাম লম্বভাবে রয়েছে, তাহলে এখানে কেমন রয়েছে, এখানে ঠিক রয়েছে। এটা যদি আমাদের এক্স অক্ষ হয়, ওয়াই অক্ষ বরাবর রয়েছে একটা পি, ওয়াই অক্ষ বরাবর কেমন রয়েছে, ঠিক এইভাবে এইভাবে। আর একটা জেড কেমন রয়েছে, জেড কেমন রয়েছে, আমি একটু কালার চেঞ্জ করে তোমাদের দেখালে ভালো বুঝতে পারবে। জেড কেমন রয়েছে, এইভাবে এইভাবে। ক্লিয়ার? এটা হলো জেড। তাহলে কি দেখলাম, এটা পি জেড, এটা পি ওয়াই। এক্স এর সঙ্গে সবাই কি রয়েছে, পারপেন্ডিকুলার বা লম্বভাবে অবস্থান করছে। আর এসপি অরবিটাল দুটো কেমন রয়েছে, এসপি অরবিটাল দুটো পরস্পরের সঙ্গে 180 ডিগ্রি কোণে অবস্থান করে। ক্লিয়ার? তাহলে এসপি হাইব্রিডাইজেশনও আমরা বুঝে নিলাম। তাহলে তিনটে হাইব্রিডাইজেশন আমরা ক্লিয়ার করলাম। এইবার আসবো কিভাবে আমরা মানে বন্ধন দেখে বা কোনো যৌগ দেখে বা কোনো মলিকিউল বা অণুর গঠন দেখে কিভাবে বুঝবো যে কোনটাতে sp আছে, কোনটাতে sp2 আছে, কোনটাতে sp3 হাইব্রিডাইজেশন উপস্থিত আছে। কারণ সবসময় এরকমভাবে সংকরায়নভাবে দেখানো সম্ভব হয়ে ওঠে না। তো দেখো এখানে কি বলা হয়েছে, যদি কোনো কার্বন পরমাণু 4টি এক বন্ধন দ্বারা অপর 4টি পরমাণুর সঙ্গে যুক্ত থাকে। কেমন? যদি ধরো এই একটা কার্বন পরমাণু, এ কি করলো, 4টি, এই একটা কার্বন, দেখো হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, আমি এইভাবে নিলাম। কি বলা হয়েছিল এখানে, যদি কোনো কার্বন পরমাণু 4টি এক বন্ধন দ্বারা অপর 4টি পরমাণুর সঙ্গে যুক্ত থাকে। দেখো 4টি এক বন্ধন, 1টি 2টি 3টি 4টি, দেখো 4টি পরমাণু, 3টে হাইড্রোজেন একটা কার্বন, 4টি আলাদা এক বন্ধন দ্বারা 4টি পরমাণুর সঙ্গে যুক্ত থাকে, তাহলে সেটাকে কি বলা হবে, sp3 সংকরায়িত অবস্থায় রয়েছে। যদি পরমাণুটি যদি 2টি এক বন্ধন এবং 1টি দ্বিবন্ধন দ্বারা অন্য 3টি পরমাণুর সঙ্গে যুক্ত থাকে। কিভাবে, তো একটি দ্বিবন্ধন মনে করো এইভাবে রয়েছে এবং এইচ এইচ, দেখো কি রয়েছে ঠিক করে, 2টি এক বন্ধন এবং 1টি দ্বিবন্ধন দ্বারা, তাই এখানে দেখো 2টি এক বন্ধন 1টি দ্বিবন্ধন অবস্থায় রয়েছে, তাহলে এটা কি হবে, sp2 সংকরায়ন অবস্থায় রয়েছে। sp2 সংকরায়ন অবস্থায় থাকলে আমাদের একটু মনে রাখতে হবে কি, এখানে একটি সিগমা ও একটি পাই বন্ধন রয়েছে, আর যেখানে সবগুলোই এক বন্ধন থাকে সেগুলোকে আমরা বলি সিগমা বন্ধন। অর্থাৎ সবগুলো এক বন্ধন থাকলে, অর্থাৎ এক বন্ধন ইকুয়াল টু আমরা বলতে পারি, সিঙ্গেল বন্ড বা এক বন্ধন সিঙ্গেল বন্ড ইকুয়াল টু কি বলতে পারি, সিগমা বন্ড। সিগমা বন্ড ডাবল বন্ড ইকুয়াল টু কি বলতে পারি, ডাবল বন্ড ইকুয়াল টু 1 সিগমা 1 পাই বন্ড। ঠিক আছে, এইবার আসি ট্রিপল বন্ড। কি বলা হয়েছে, একটি কার্বন পরমাণু যদি একটি এক বন্ধন ও একটি ত্রিবন্ধন বা এক জোড়া দ্বিবন্ধন দ্বারা অন্য 2টি কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত থাকে। কিভাবে, দেখো ধরো সি, এখানে একটি হাইড্রোজেন রয়েছে আর এইভাবে, তাহলে একটি এক বন্ধন আর একটি ত্রিবন্ধনের দ্বারা অন্য 2টি পরমাণুর সঙ্গে যুক্ত রয়েছে, তাহলে এক্ষেত্রে কি হবে, sp সংকরায়ন হবে। ঠিক আছে, এখানে একটু এটা উল্লেখ করে দিই, সিগমা এবং পাই বন্ড যখন 3টে বন্ড থাকবে, আমরা যদি বলি ট্রিপল বন্ড তখন কি হবে, একটা সিগমা আর 2টো পাই। আচ্ছা, ডাবল বন্ড মানে দ্বিবন্ধন আর ট্রিপল বন্ড মানে ত্রিবন্ধন, সিঙ্গেল বন্ড মানে এক বন্ধন। ক্লিয়ার হয়েছে আশা করি। তাহলে সিগমা, পাই এবং sp, sp2, sp3 সব বন্ডগুলো আমরা আলোচনা করলাম। এইবার আসি কোয়েশ্চেন। তো কিছু কনসেপ্ট জানলাম, এবার আমরা এক এক করে সলভ করব। কি রয়েছে, স্টার চিহ্নিত কার্বন পরমাণুগুলির সংকরায়ন প্রকৃতি উল্লেখ করো। এখানে সংকরায়ন কি দেখলাম একটু আগে, যদি ডবল বন্ড থাকে সেখানে কি হবে, যদি ডবল বন্ড থাকে সেখানে sp2 হবে, ডবল বন্ড থাকলে sp2 হবে। ও একটা আমি ছেড়ে গেছি,
এখানে একটু ছেড়ে গেছি কি ট্রিপল বন্ড থাকে, এটা একটা ঘটনা। আর যদি দুটি কার্বন পরমাণু একটি কার্বন পরমাণু একসাথে দুটি দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে, এক্ষেত্রেও কি হবে, sp সংকরায়ন হবে। ক্লিয়ার? অর্থাৎ একটি কার্বন যদি একসাথে দুটি দ্বিবন্ধন দ্বারাও যুক্ত থাকে তখন তাকে sp সংকরায়নও বলা হবে। তো এইখানে এই কোয়েশ্চেনটা দেখো কি রয়েছে, CH2C, এদিকে দ্বিবন্ধন এদিকে দ্বিবন্ধন, তাহলে এটা কি হবে, এটা অবশ্যই sp হবে। ঠিক আছে, এখানে এবার আমি এইটার গঠন একটু এঁকে দেখাই। এটা ফর্মালডিহাইড, পরে জানবো আমরা। অবশ্য তোমরা ক্লাস 10-এ এটা জেনেছো কেমন দেখতে হয়, এইভাবে দেখতে হয়। এখানে কি হবে, দেখো একটা কার্বন পরমাণু দ্বিবন্ধন রয়েছে আর এক বন্ধন দুটি, তাহলে দুটি, এই যে দেখো একটি দ্বিবন্ধন আর একটি এক বন্ধন, কি হবে, তখন এটাকে বলা হবে sp2। ক্লিয়ার? আর এখানে কি হবে, দেখো 1 2 3 1, তার মানে এটা হবে sp। ক্লিয়ার? আচ্ছা, এইটা তোমাদের HW থাকবে, আমি মার্ক করে দিলাম, আমি স্ট্রাকচারটাও এঁকে দিলাম। ঠিক আছে, এটা থাকবে HW, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। এটা কি হবে, এটাও থাকবে তোমাদের HW। ওকে, তো তাহলে আমরা দেখলাম যে কার্বন পরমাণু সংকরায়নের প্রকৃতি কিরূপ হবে। এবার আসি নিম্নলিখিত অণুগুলিতে সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা। একটু আগেই আমরা শিখলাম সিগমা বন্ধন কি, এক বন্ধন থাকলে সিগমা, দ্বিবন্ধন থাকলে একটা সিগমা একটা পাই, দ্বিবন্ধন থাকলে একটা সিগমা দুটো পাই। ওকে, তাহলে এখানে দেখো ত্রিবন্ধন আছে, তার মানে এখানে দুটো পাই রয়েছে, এখানে দ্বিবন্ধন আছে একটা পাই রয়েছে। এবার সিগমা বন্ড দেখো CH3C, এইভাবে বন্ডগুলো রয়েছে, তাহলে CH3 এর সঙ্গে কতগুলো সিগমা বন্ড রয়েছে, একটা CH3-তে 3টে সিগমা বন্ড রয়েছে। ক্লিয়ার? তারপর এই বন্ড, এটাও একটা সিগমা বন্ড, তারপর C, এখানে আর একটা সিগমা বন্ড, তারপর C, এখানে আর একটা সিগমা বন্ড, তারপর C, এই সির সঙ্গে এখানে H রয়েছে, তাহলে এটা আর একটা সিগমা বন্ড, এখানে আর একটা সিগমা বন্ড C, আর এই যে দুটো হাইড্রোজেন রয়েছে, তাহলে এই একটা সিগমা এই একটা সিগমা। আশা করি বুঝতে পেরেছো, আমি এক্সপান্ড করে দিয়েছি। এইভাবে বন্ডগুলো দেখতে হয়, কিভাবে বন্ড তৈরি হয় সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে মোট সিগমা বন্ড কতগুলো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, 9 সিগমা বন্ড। এখানে আর একটা আছে 9 + 1 মানে 10 সিগমা বন্ড। পাই বন্ড কতগুলো আমরা আগে হিসেব করে নিয়েছি, +3 পাই বন্ড। ক্লিয়ার? তো এখানে সিগমা পাই কি হবে, দেখো এখানে একটা সিগমা একটা সিগমা একটা সিগমা একটা সিগমা, তাহলে CH2-তে এখানে একটা সিগমা বন্ড দুটো, এখানে একটা সিগমা তিনটে, এখানে একটা সিগমা, মানে এখানে এইভাবে হাইড্রোজেন রয়েছে, তাহলে 4টে সিগমা, এখানে একটা 5টা, এখানে একটা 6টা 7টা 8টা 9টা আর 10টা 11টা 12টা। আচ্ছা, আমি স্ট্রাকচারটা একটু এক্সপান্ড করে লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। H, তারপর কি রয়েছে C, H, তারপর C, এখানে একটা H, এখানে H, এখানে H, এখানে H। তাহলে কি দেখলাম, একটা সিগমা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা 11টা 12টা 13টা এসে গেল। তো এখানে কিছু কাউন্টিং ভুল হয়ে গেছিল, তাহলে আর একটা হচ্ছে পাই, এই একটা পাই, এই একটা পাই, এই একটা পাই, 3টে পাই, তাহলে এখানে 3টে পাই আর 13টা সিগমা। দেখি আর একবার আমি কাউন্ট করে নিই, 2 3 4 5 6 7 8 9 10 3 13, হ্যাঁ 13 সিগমা প্লাস 3টে পাই 1 2 3। ঠিক আছে, আর এখানে কি হবে, এখানে দেখো 1 2 3 3টে পাই আর সিগমা 1 2 3
1 2 3 4 5 6 7 আর 3 10 10 সিগমা আর 3 পাই। ওকে, এবার আসি নেক্সট কোয়েশ্চেন। কোন অণুগুলির পরমাণু একই সরল রেখায় অবস্থান করে এবং কেন? একই সরল রেখায়, দেখো এখানে যখন তাদের তল বা অবস্থান কেমন হবে কি দেখেছিলাম, যেখানে সিগমা সরি যেখানে sp সংকরায়ন হবে সেখানে তারা একই সরল রেখায় থাকবে, আর যেখানে sp2 সংকরায়ন হবে সেখানে একই তল হবে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, আগে দেখব এখানে বলেছে কি একই সরল রেখায় অবস্থান করে। কোনগুলো একই সরল রেখায় অবস্থান করবে? যেখানে সিগমা বন্ড রয়েছে, সরি যেখানে sp রয়েছে, এই একটা sp এই একটা sp, তাহলে সরল রেখায় কে কে থাকবে? এই কার্বন কার সঙ্গে? এই কার্বনের সঙ্গে, তারপর এই কার্বন এই নাইট্রোজেনের সঙ্গে, এরা 1 2 3 4 এই চারজন, অর্থাৎ এখান থেকে শুরু করে এরা চারজন একই সরলরেখায় থাকবে। এখানে কি হবে? এখান থেকে শুরু করে এই কার্বন এবং এই কার্বন, তার সঙ্গে কে আছে? এই কার্বন, সরি এখানে কি আছে? এই কার্বনের সঙ্গে এই কার্বন, মানে সি ট্রিপল বন্ড সি, তার সঙ্গে এই কার্বন, একটু ভুল বলে দিলাম, এইগুলো হাইড্রোজেনগুলো একই সরলরেখা থাকবে না, তাহলে এই কার্বন মানে এই কার্বন এই কার্বন এই কার্বন, এরা সবাই একই সরলরেখায় থাকবে। সি সি ট্রিপল বন্ড সি, সি ট্রিপল বন্ড এন, এরা একই সরলরেখায় থাকবে। এখানে কি হবে? CH3 মানে এই কার্বন ট্রিপল বন্ড সি, এই কার্বন সি ট্রিপল বন্ড আর এই কার্বন, এরা চারজন, এরা কি হবে? একই সরলরেখায় থাকবে। কারণ কি? দেখো এই সি এইভাবে sp সংকরায়ন তৈরি করবে, আর এর সঙ্গে কে যুক্ত থাকবে? এই দিকের এই কার্বন, আর এই দিকের কে যুক্ত থাকবে? এই দিকের এই কার্বন। তার মানে এই চারজন, এই কার্বন এই কার্বন এই কার্বন, মানে এই কার্বন আর তার সাথে এই কার্বন এই কার্বন এই কার্বন, এই চারটে কার্বন সরলরেখায় থাকবে। সরি একটু, তাহলে এই কার্বনের সঙ্গে এই কার্বন 1 2 3 4, এই চারজন 1 2 3 4, এরা 2 3 4 একই সরলরেখায় থাকবে। ক্লিয়ার? এবার আসি নেক্সট কোয়েশ্চেন। তারা একই তলে থাকবে, একই তলে থাকার জন্য কি খুঁজতে হবে? sp2 সংকরায়ন খুঁজতে হবে। তাহলে এখানে কারা কারা আছে? এখানে sp2 আছে, তার মানে এই কার্বন কার সঙ্গে আছে? আচ্ছা একটু চেঞ্জ করে আঁকবো, সরি কি আছে? এই কার্বন এই দুটো হাইড্রোজেন এই কার্বনের সঙ্গে সিগমা বন্ড করেছে, আর এটা এখানে পাই বন্ড আছে, এরা তিনজন একই তলে থাকবে। কারণ কি? এটা sp2, তাহলে এই তিনজন একই তলে থাকবে। কে? এই দুটো হাইড্রোজেন এই কার্বন আর এই কার্বন, ঠিক আছে? আচ্ছা, আর এই কার্বন, এই সরি, তাহলে এখানে sp হলে এও তো sp2, এও কিভাবে রয়েছে? এইভাবে রয়েছে। তাহলে এখানে যে হাইড্রোজেন রয়েছে আর এই যে কার্বন রয়েছে, তাহলে এরাও একই সমতলে থাকবে। আচ্ছা একটু ড্রয়িংটা ঠিক করে দেখে নাও কি হচ্ছে। কার্বন sp2 হয়েছে, তারপর এই যে কার্বন এ কিভাবে রয়েছে? এই যে হাইড্রোজেন আর এখানে এই কার্বন, এরা এর সাথে যেগুলো এই তিনটে হাইড্রোজেন, এরা একই প্লেনে নয়, এরা আলাদা প্লেনে রয়েছে, এরা আলাদা প্লেনে রয়েছে, ঠিক আছে? তাহলে এই হাইড্রোজেন এই কার্বন এই কার্বন এই হাইড্রোজেন এই হাইড্রোজেন আর এই কার্বন, তার মানে এরা কি রয়েছে? একই প্লেন বা একই সমতলে
বোঝা গেছে আশা করি। এখানে দেখো কি রয়েছে, একই তলে অবস্থান করবে। এখানে কে কে থাকবে, এই কার্বন, তার সঙ্গে ট্রিপল বন্ড কে থাকবে এইভাবে। তার মানে এরা একই সরল রেখায় অবস্থান করে। ঠিক আছে, তাহলে এরা একই সরল রেখায় অবস্থান করে, এই সি এবং এই সি, ট্রিপল বন্ড রয়েছে। তাহলে এই সি এরা একই সরল রেখায় অবস্থান করে। তার সঙ্গে এই যে C6H5 এর গঠন একটু আমরা জেনে নেব। এর গঠন হচ্ছে এই রকম গঠন, sp2 sp2 এই রকম রয়েছে। এই যে বেনজিন বলা হয় এই গঠনটিকে, এইটি সবগুলো এর সঙ্গে যে হাইড্রোজেনগুলো রয়েছে কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন 1 2 3 4 5 6 ছটা কার্বন এবং 5টা হাইড্রোজেন, এরা একই তলে রয়েছে। তার সঙ্গে এই কার্বনটি অর্থাৎ এটিও একই তলে রয়েছে। তারপর তার সঙ্গে sp সংকরায়নে কে রয়েছে, এই কার্বনটি, এবং এই কার্বনের সঙ্গে যে রয়েছে আর একটি কার্বন CH3, তারা সংকরায়ন sp সংকরায়নে রয়েছে এইভাবে। তাহলে H এরা তিনজন প্লেনে নেই, কিন্তু এই যে sp2 সংকরায়িত বেনজিন বা C6H5 গ্রুপ এ sp2 হওয়ার জন্য একই সমতলে রয়েছে। তার সঙ্গে এ কার্বন সরল রৈখিক, মানে এরাও একই তলে রয়েছে। তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত সবাই এরা কি করেছে, একই তলে। ক্লিয়ার? এবার আসি এখানে কি অবস্থা, CH3 CH CH3 এরা কিভাবে রয়েছে। এখানে দেখো এটা কি sp3, তার মানে এই তিনটে হাইড্রোজেন sp3 সংকরায়িত, তার মানে এরা একই সমতলে নেই। কারা কারা রয়েছে, এই কার্বন আর তার সাথে এই কার্বন, মানে C এ রয়েছে এই সমতলে আর এইভাবে। আচ্ছা, এটা তো sp সংকরায়িত, তাহলে sp সংকরায়িত হলে এখানে এই হাইড্রোজেন রয়েছে, এই কার্বন রয়েছে, এই কার্বন তার সাথে এই হাইড্রোজেন এই কার্বন, এগুলো হবে না। কারণ কি, একটা অ্যাবাভ দ্য প্লেন আর একটা বিলো দ্য প্লেন। হাইড্রোজেন এই কার্বন তার সাথে 1 2 3 নাম্বার এই কার্বন, তার সাথে আর একটি কার্বন এটি, আর একটি কার্বন এইটি, তার সাথে এই হাইড্রোজেন এবং এই কার্বন, এর সঙ্গে যে হাইড্রোজেনগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সমতলে নেই। এই যে অণুগুলো আঁকলাম গঠন, এরা সবাই একই সমতলে, হাইড্রোজেন এরা সবাই একই সমতলে। ক্লিয়ার? এইবার আসি এখানে দেখো এই CO কার্যকরী মূলক, এটি এই কার্বন এবং এই কার্বন, কোনটি এটি CH2 CH3, আর এটি কোনটি CH3। এরা তিনজন, এই কার্বন তার সাথে অক্সিজেন এবং এই কার্বন, হাইড্রোজেন নয়, এটা আমাদের মনে রাখতে হবে। এই তিনটে কার্বন এবং তার সাথে অক্সিজেন, এরা একই সমতলে রয়েছে। ক্লিয়ার? এবার আমরা তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখব। আচ্ছা, এই পর্যন্ত আমাদের কোয়েশ্চেন এবং অ্যান্সার, তার সাথে কিছু কনসেপ্ট ছিল। এইভাবে তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবে, এবং যদি ভিডিও PDF পেতে চাও তাহলে তোমরা কেমিস্ট্রি মেট বাই অমিতোষ দাস এই টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যেও। ওকে, আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে।